কুড়িগ্রামের 2 উপজেলায় সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। খাগড়াছড়ি দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ। ঢাকাসহ দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে দুদকের অভিযান। ধরা পড়ে অনিয়ম, অসঙ্গতি, দালাল চক্রের কয়েকজনকে জরিমানা, কারাদণ্ড। কুমিল্লার মুন্সিরহাট ইউনিয়নে ভূমি অফিসে ঘুষ ছাড়া নড়ে না ফাইল। জিম্মি সেবাগ্রহীতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমি আসলে আগে দিছি ৮,০০০ টাকা, এখন আরো ২,৫০০ টাকা দিছি। স্ট্রিক্টভাবে সে আনানোর ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। আপনি যদি সেই তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো যদি দেন, তাহলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেব। ব্রাহ্মণবাড়িয়ায় বালু খেকোদের দৌরাত্মে ভাঙন ঝুঁকিতে মেঘনা তীরের 2 গ্রাম। টেটা বল্লম নিয়ে নবীনগর বাঞ্ছারামপুরবাসীর প্রতিরোধ। কিছু কিছু লোক আরো জড়িত হয়ে এই গ্রাম পুরো ঢাকায় টেনে যেতেছে, অবৈধভাবে বালি কাটতেছে, জোর জবরদস্তি করে। বিভিন্ন অংশে কিন্তু নদীর পাড় ভেঙে গেছে, তারপর ফসলি জমি বিলীন হয়ে গেছে, মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। মানিকগঞ্জের ছনকা উচ্চ বিদ্যালয়ের স্থানান্তর নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব। রাতারাতি একই নামে নির্মাণ হয়েছে আরেকটি প্রতিষ্ঠান। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর প্রস্তুতি। স্মৃতি বিজড়িত স্থানে থাকবে সাংস্কৃতিক আয়োজন, সাথে গ্রামীণ মেলা। দেশ বিদেশ থেকে আসছে ভক্ত অনুরাগীরা। বিরতিহীন সংবাদ সারাদেশে আমন্ত্রণ সবাইকে। আমি জান্নাতুল কুলির সাথে আছি। শিরোনাম দেখছিলেন শুরুতে। 2 জেলার সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিক মিলিয়ে শতাধিক মানুষকে আটক করে এবং হেফাজতে নিয়েছে বিজিবি। তাদের মধ্যে ৩৬ রোহিঙ্গাকে কুড়িগ্রামের 2 উপজেলার সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ। অন্যদিকে খাগড়াছড়ির সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছেন নারী, শিশুসহ ৬৬ ভারতীয় নাগরিক। তাদের বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। কুড়িগ্রামের রৌমারীর শাপলা চত্বর এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। ভ্যানে করে যাওয়ার সময় ২০ রোহিঙ্গা সহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় সেখান থেকে পালিয়ে যায় কয়েকজন। ভুরুঙ্গমারীর নতুন বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ রোহিঙ্গাকে। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। লোকে আমি দেখছি রোমারিতে, কারণ আমি লোকগুলোকে চিনতেছি না। একজন জন একরকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল দেখতেছি অন্যরকম। দেখি যে রোহিঙ্গা ধরা পড়ছে, বিজিবি আসলো, বিজিবি আছি, তাদেরকে গাড়ি থাকি কিছু নিল, কিছু রাস্তা থাকি নিয়ে ক্যাম্পের দিকে চলে গেল। কুড়িগ্রাম ২২ বিজিবি জানিয়েছে আটককৃতদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। বুধবার ভোর থেকে তাইনদং ও লোগাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে থাকে ভারতীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা দেখতে পান তারা। জানতে চান পরিচয়। সন্দেহ হয়, খবর দেয়া হয় বিজিবিকে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কোত্থেকে আসছেন বা কিভাবে আসছেন। তো ওরা বলছে যে ওদেরকে বিউসাবে ওদেরকে বাংলাদেশে পাঠাই দিছে বা নদী পার করে দিছে। এরা এখানে লোক আছে ২৭ জন, ছেলে বড় বয়স্ক বৃদ্ধ মিলিয়া ২৭ জন লোক আছে। আমি দোকানে আছি, দোকানে আসার পরে কয়েকজন দেখলাম মানুষ ওইদিকে যাইতেছি। দিলাম কি যে আপনাদের বাড়িতে এত মেহমান আছে আমরা জানেন না। স্থানীয় প্রশাসন জানিয়েছে বুধবার বিকেল ৩:৩০ পর্যন্ত ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিজিবির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। আটক ভারতীয়রা বিজিবির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
কুমিল্লা সীমান্ত দিয়ে পুশিনের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের দুঃখিত দর্শক, কুড়িগ্রামের সীমান্তে পুশিনের বিষয়ে আরেকটু জেনে নেব আমাদের সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে। নাজমুল, সীমান্তের ঠিক কোন পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশ করেছে একটু জানাবেন। জিজ্ঞাসাবাদে কিছু বলেছেন কিনা যারা এসেছেন তারা, আর বিজিবির কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকলেও জানাবেন। কলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোনো কিছু বলা হয়নি। কেননা যেটা আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং বিভিন্ন প্রশাসনের সূত্রে বিষয়টা জানতে পেরেছি, কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 14 জন রোহিঙ্গা বিএসএফ পুশ ইন করেছে। এটা আমরা স্থানীয় লোকজনের মুখে শুনেছি এবং সকালবেলা নাগাদ কুড়িগ্রাম 22 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক তিনি বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। আর কিছুক্ষণ আগেও তাকে ফোন দিয়েছিলাম, তিনি ফোন রিসিভ করেননি। তবে তিনি বলেছেন আমরা সকলের তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করার পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানাবো। আর কুড়িগ্রামের তিনটা জেলার সীমান্ত রক্ষা করে বিজিবি, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর এবং কুড়িগ্রাম জেলা। তো রৌমারী উপজেলাটা পড়েছে জামালপুর বিজিবির অধীনে। জামালপুর 35 বিজিবি, ওইখানকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকল যারা 22 জন রোহিঙ্গা এসেছে তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং 8 জন বাংলাদেশি সহ তাদের হাতে বর্তমানে আটক রয়েছে। তথ্য উপাত্তগুলো সংগ্রহ করার পর তারা বিস্তারিত জানাবে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও তারা কথা বলছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএসএফ কে তারা যে কোনো চিঠি বা পতাকা বৈঠক এই ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্যগুলো তারা জানায়নি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা পরবর্তী পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন। কলি, ধন্যবাদ আপনাকে নাজমুল। রাজধানী ঢাকা সহ একযোগে দেশের 35টি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় নথিপত্র। এতে ধরা পড়ে নানা অনিয়ম, অসঙ্গতি। কয়েক জায়গায় দুদকের কাছে হাতে নাতে ধরা পড়ে দালাল চক্রের সদস্যরা। অর্থদণ্ডের পাশাপাশি তাদের কারাদণ্ডও দেন ভ্রাম্যমাণ আদালত। 5 মিনিটের কাজের জন্য সেবাগ্রহীতাদের ঘুরতে হতো দিনের পর দিন। ঘুষ না দিলে পদে পদে ভোগান্তি তো আছেই। এমন অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় বিআরটি এর 35টি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বরিশালে বিআরটি অফিসে ছদ্মবেশে গেলে দুদকের লোকজনকেই টাকার বিনিময়ে লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দেয় দালাল চক্রের কয়েকজন। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি টাকা নেয়ার প্রমাণ পায় দুদক। পরে এক দালালকে জরিমানার পাশাপাশি 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের দুদকের স্পাই টিমের কাছে পেশাদারি লাইসেন্স ক্যাটাগরি 1 করার জন্য আমাদের 2টা লাইসেন্স করে দেবে। 10,500 করে মোট 21,000 টাকা দাবি করে আমাদের স্পাই টিমের কাছে 2টি লাইসেন্স করে দেওয়ার জন্য। আসলে এটা সরকারি ফি। ক্যাটাগরি 1 পেশাদার লাইট ক্যাটাগরি 1-এ 3290 টাকা সরকারি ফি এবং ক্যাটাগরি 2-তে 3522 টাকা। দুদকের অভিযান চলে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়েও। নগরীর বালুছড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট টিম। বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে মেলে অসঙ্গতি, পাওয়া যায় অভিযোগের সত্যতাও। যারা ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দিয়েছে সেগুলো কতজনকে পাস করানো হয়েছে, কতজনকে ফেল করানো হয়েছে, কেন ফেল করানো হয়েছে সেই কাগজপত্রগুলো আমরা দেওয়ার জন্য বলেছি। ওনারা কিছু কাগজপত্র দিয়েছে, বাকিগুলো কালকের মধ্যে দিবে। গোপালগঞ্জেও বিআরটিএর জেলা কার্যালয়ে দুদকের অভিযানে চোখে পড়ে সেবাগ্রহীতাদের সঠিক তথ্য না দেয়া, ঘুষ নেয়া, দালাল চক্রের দৌরত্ব সহ বিভিন্ন অনিয়ম। যেটা 5 মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ 7 দিন পরে আসার জন্য বলতেছে। তো আমরা এরকম 2-1টা কেস আমরা ইনস্ট্যান্টলি পেলাম এবং তাদেরকে আমরা কাজটা সহজ করে দেওয়ার জন্য বিআরটিএর এডি মহোদয়কে রিকোয়েস্ট করলাম। দুদকের অভিযানে পাবনায় ধরা পড়ে একজন দালাল। পরে তাকে 500 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঢাকা, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় একযোগে চলেছে দুদকের অভিযান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঘুষ দুর্নীতির আখড়া কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ, ঘুষ ছাড়া হয় না কোনো কাজ, এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে সত্যতা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দৃশ্যটি গেল 3 ফেব্রুয়ারির 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস। যিনি টাকা গুনছেন তিনি একজন সেবাগ্রহীতা। অভিযোগ, সহকারী কর্মকর্তা কাজী ইউসুফকে তিনি দিচ্ছেন জমি খারিজের ঘুষের 8,000 টাকা।
ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টিভি। ঘুষের বাকি টাকা নিয়ে ভুক্তভোগী জমির মালিক রাকিব হোসেন যান ভূমি অফিসে। এবার হাতে নাতে ধরা পড়েন অফিস সহকারী মনিরুজ্জামান। আমি আসলে আগে দিছি 8,000 টাকা, এখন আরো 2,500 টাকা দিছি আর কি। সত্যি এটাই বলছি, মিথ্যাটা বললাম না। 1100 2200 টাকা, 2300 টাকা না, অনলাইনে ওই 10 টাকা 20 টাকা বেশি না তো। টাকাটা তো আপনি আমি নেই নাই এখানে তো আমাদের প্রমাণ আছে, টাকাটা দিয়েছি নেই নাই ভাই, টাকা নেবে কেন? কোন কারণে উনি বলছে এটা উনি বলতে। অভিযোগ আছে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভূমি অফিসটি। জিম্মি সেবা নিতে আসা মানুষ। একটা খারিজে ধরেন লক্ষ টাকার রেকর্ড আছে, এমনি ধরেন 8-10 হাজার নিচে খারিজ হয় না। আমরা সরকারি বেতন দেয় না, আমরা আমাদের নুনকে আমাদের দিকে আমরা থুতু বলবেন কেন? আমি 3টা কাজ দিছি, ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 18,000 টাকা। এগুলো ঘুরায় মানুষদেরকে অনেক হয়রানি করে, এটা তো ঠিক না। জমি খারিজে সরকার নির্ধারিত ফি 1,170 টাকা। অফিসেও নেই আর্থিক লেনদেনের নিয়ম, তাই ঘটনাটি খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। ভিডিও চিত্র আমাকে দেখিয়েছেন, তার বেসিসে যেরকম আমাদের আইনানুগ যে ব্যবস্থা, অবশ্যই সেটা স্ট্রিক্টভাবে সেই আইনানুগ ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। আপনি যদি সেই তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো যদি দেন, তাহলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। 13টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিস রয়েছে 14 গ্রাম উপজেলায়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ছাদবিহীন বাস চালানো সেই চালককে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে হাসারা হাইওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা থেকে শহীদুল শেখকে গ্রেফতার করে র্যাব। তিনি গোপালগঞ্জের মুকসেদপুরের বাসিন্দা। গেল 17 এপ্রিল রাতে দুর্ঘটনার পর বরিশাল এক্সপ্রেস বাসের ছাদ উড়ে যায়, তবুও কয়েক কিলোমিটার বাস চালিয়ে যান তিনি। এদিকে চাঁদপুর এবং নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 জন। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ব্লক করে গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার শ্রীনগরের মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে গাড়িতে ডাকাতির চেষ্টা চালায় চক্রের সদস্যরা। চালকের কৌশলে রক্ষা পেয়ে যান যাত্রীরা। গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম। 8 কার্যদিবসেই শেষ হলো মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কাল আসামির পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শেষ দিনে সাক্ষ্য দেন ঢাকা মেডিকেল ফরেন্সিক বিভাগের চিকিৎসক ডাক্তার মমতাজ বেগম এবং ডাক্তার দেবিকা রায়। এই মামলায় মোট 30 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল আসামিদের বক্তব্য নেওয়া শেষ হলে রায়ের দিনও ধার্য করা হতে পারে বলে জানিয়েছেন সহকারী কৌশলী মনুরুল ইসলাম মুকুল। গেল 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেই শিশুটি। বালুখেকোদের দৌরাত্ম্য ভাঙন ঝুঁকিতে কাটছে ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা তীরবর্তী 2 গ্রামের মানুষের দিনকাল। বালুমহলের ইজারার মেয়াদ শেষ হলেও অবৈধভাবে ড্রেজার দিয়ে চক্রটি প্রতিদিনই বালু উত্তোলন করছে। এমনকি কৃষি জমি এবং চর থেকেও বালু নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। দিনের আলোয় সবকিছু হলেও নির্বিকার প্রশাসন। দেশীয় অস্ত্র নিয়ে মেঘনার তীরে প্রস্তুত 2 গ্রামের মানুষ। কোনো সংঘর্ষ সংঘাত নয়, বালুখেকোদের বিতাড়িত করতে এভাবেই প্রতিরোধ গড়ে তোলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুরের মানুষ। অভিযোগ রয়েছে, প্রমত্তা মেঘনা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছে একটি চক্র। ইজারার মেয়াদ শেষ হলেও চক্রের সদস্যরা কাজ করছে বিরামহীন। নদীর তলদেশ থেকে পাওয়া না গেলে কৃষি জমি এবং জেগে ওঠা চরগুলো বাছাই করে চক্রটি। এতে বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে তীরবর্তী গ্রামগুলো।
গৃহস্থ মানে যারা খেলতে আছে এখানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে একবারে। কিছু কিছু লোক এই যে দরাভাঙ্গা লোক, আবার কিছু কিছু লোক আরো জড়িত হয়ে এই গ্রাম পুরাটা কাটতে নিয়ে যাইতেছে। হ্যাঁ, আমরা বাধা দিলে হ্যাঁ জোরে কাটবো। গ্রামবাসীর বাধার মুখে অস্ত্র নিয়ে আসে বালুখেকরাও। দিনের আলোয় অবাধে কাটছে চর ও নদীর পার। এত কিছুর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তারা অবৈধভাবে বালি কাটতেছে জোর জবরদস্তি করে, এবং তারা স্পিড বোট নিয়ে আসে, যন্ত্রপাতি নিয়ে পিস্তল নিয়ে এলাকার মানুষকে দাওয়া করে জোর করে তারা বালি নিতে যাচ্ছে। আমরা গলি হন্ত করছি, আমরা দেশ উঠতে গিয়া তখন আমরা সারা ইউনিয়ন মিলছি আর কয়েকজন মিলছি, বালু অস্ত্র যেমন লাগে আমরা বাতাস ঠিক। বিভিন্ন অংশে কিন্তু নদীর পাড় ভেঙে গেছে, তারপর ফসলি জমি বিলীন হয়ে গেছে, মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ইজারার মেয়াদ শেষ হয়েছে এবং অফিসিয়ালি এখন আর আমাদের নবীনগর উপজেলায় কোনো বালু মহল নেই এবং বালু উত্তোলনের কোনো সুযোগও নেই। বালুখেকোদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এটা পুলিশেরও জুরিসডিকশন, পাশাপাশি আমাদের থানা পুলিশেরও যদি আওতাধীন হয় এবং এখতিয়ারভুক্ত হয়, অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব। গত 13 এপ্রিল শেষ হয়েছে এখানকার বালুমহলের ইজারার মেয়াদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নদীর পূর্ব পাড়ে পড়ে আছে আস্ত এক স্কুল, পশ্চিম পাড়ে রাতারাতি নির্মাণ করা হয়েছে আরেকটি। দুটি স্কুলের নাম একই, দুই পাড়েই হচ্ছে পাঠদান। মানিকগঞ্জের ছনকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই নিয়ে চলছে এলাকায় চরম উত্তেজনা। বিষয়টি গুরুত্ব দিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। সাটুরিয়ায় ধলেশ্বরী পাড়ে 2015 সালে প্রতিষ্ঠিত ছনকা উচ্চ বিদ্যালয়। লক্ষ্য চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। শিক্ষার্থী আছে প্রায় 250। এতদিন সব ঠিকঠাক চললেও গেল ফেব্রুয়ারি থেকে শুরু হয় জটিলতা। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক আর পরিচালনা কমিটির সভাপতি কৌশলে বিদ্যালয়টি পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। বিদ্যালয়ের বর্তমান যে প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা, সভাপতি, এরা তিনের সমন্বয়ে এরা এক ধরনের ষড়যন্ত্রে আছে। এরা এই বিদ্যালয়টিকে ধ্বংস করতে চায়। গোপনীয়ভাবে এটা তারা জমি কেনা এবং মন্ত্রণালয় থেকে যে পাস, এগুলা সম্বন্ধে কোনো আলোচনাই স্কুলে হয় না, আমাদের ডাকেও না, আমাদের বলেও নাই। গেল 24 এপ্রিল রাতারাতি পশ্চিম পাড়ে একই নামে নির্মাণ হয় আরেকটি বিদ্যালয়, যেখানে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা, কিন্তু অর্ধেকেরও বেশি শিক্ষার্থী রয়ে গেছে আগের স্কুলেই। সামনে এদের পরীক্ষা, তো এই কার্যক্রমটা এদের পড়াশোনার ধারা এবং স্কুলমুখী যেন এরা থাকে, এইটার জন্যই আমরা এই এলাকারই যারা এদের চেয়ে একটু শিক্ষিত যারা, এরা চেষ্টা করছি এদের পাঠদান কর্মসূচি যেন অব্যাহত থাকে। এটার একটা কমিটি আছে এবং স্কুল প্রতিষ্ঠান প্রধান আছেন এবং সভাপতি আছেন। এদের আদেশের বাইরে তো আমরা যেতে পারি না, এদের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে ক্লাস পরিচালনা করতেছি। বিদ্যালয় স্থানান্তর নিয়ে ধলেশ্বরীর পূর্ব ও পশ্চিম পাড়ের লোকজনের দ্বন্দ্বে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। উদ্বিগ্ন শিক্ষার্থী আর অভিভাবকরা। শিক্ষিত ভাইরা আমাদের ক্লাস নিতেছে ভালো, মানে স্যারের মতন কি তারা গাইড দিতে পারতেছে না। আমরা এখন পড়তে পারছি না, কোনো কিছু করতে পারছি না, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দেব? পড়ালেখা যদি আমরা ভালোভাবে নাই করতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় কি লিখব? নদী ভাঙনের ঝুঁকি দেখিয়ে স্কুলটি স্থানান্তরের অনুমতি নেওয়া হলেও পরে সেই আদেশ স্থগিত করে পুনঃতদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্ব পাড়েই পাঠদান চালিয়ে নিতে ইউএনও চিঠি দিলেও তা মানছেন না শিক্ষকরা। স্কুলের যিনি হেডমাস্টার, তিনি সবাইকে অ্যাভয়েড করে, নথিপত্র গায়েব করে তিনি পশ্চিম দিকে কিছু লোকজন নিয়ে ঘর তুলেন এবং সেইখানে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন, যেটি সম্পূর্ণ অবৈধ, অর্থাৎ স্কুল বিভক্ত হওয়ার সুযোগ নেই। বিদ্যালয় স্থানান্তরের পক্ষে বিপক্ষে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে দুপক্ষই। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত রাজবাড়ীর সাগরের মরদেহ উত্তোলন কার্যক্রম স্থগিত করেছে প্রশাসন। বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে সাগরের মরদেহ উত্তোলন করতে যান মামলার তদন্ত কর্মকর্তা সহ অন্যান্যরা। হত্যা মামলা দায়ের প্রেক্ষিতে মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন আদালত।
তবে এই কাজে আপত্তি জানিয়েছে তার পরিবার। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন চেয়ে ফিরে যায় প্রশাসনের কর্মকর্তারা। গত 6 ফেব্রুয়ারি শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহত সাগরের চাচাতো ভাই। আর এরই প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরো জেলা জানে, পুরো দেশ জানে যেটা কিভাবে মারা গেছে। এটা লাশ নতুন করে তোলার কোনো কিছু নাই। শহীদ সাগরের যে পরিবার, তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক। তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি।